টুকি, মা টুকি, কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয় মা। সেই কখন থেকে তো তোর চাঁদ মুখটা দেখি না। হয়েছে বাবা হয়েছে, আর তোমাকে এসব মিথ্যে কথা বলতে হবে না। তোমার এখন বাসায় ফেরার সময় হলো বাবা। তুমি আমাকে মোটেও ভালোবাসো না। এসব কথা বলে টুকি গাল ফুলিয়ে থাকে। লক্ষ্মী মা আমার, এভাবে মন খারাপ করে থাকিস না। তুই জানিসই তো পাখিদের সর্দার আমি। সব পাখির দেখাশোনার দায়িত্ব তো আমার উপরে, তাই সারাদিন আমাকে বাইরে বাইরে থাকতে হয়। এখন তুই বল, আমি কি দায়িত্ব ভুলে বাসায় বসে থেকে তোর সাথে গল্প করতে পারি? আমি অত কিছু বুঝতে চাই না বাবা। আমি জানি তুমি আমাকে মোটেও ভালোবাসো না। আমাকে ভালোবাসলে তুমি সারাদিন অন্য পাখিদের নিয়ে সারাদিন বাহিরে বাহিরে থাকতে পারতে না। আমি সব বুঝি বাবা। আমি আর তোমার সাথে কথা বলবো না। আমার একা একা বাইরে থাকতে ভালো লাগে না। আমি তোমার সাথে কোনো কথা বলবো না, এই আমি বলে দিই। তোমার সাথে আমার আরই। তুই এমন কথা বলতে পারলি রে মা? তোর মা মারা যাওয়ার পর থেকেই আমি তোকে কোলে পিঠে করে বড় করলাম, আর সেই তুই কিনা আমাকে বলছিস আমি তোকে ভালোবাসি না, আমার সাথে কথা বলছিস না। হে কি বাবা, তুমি আবার আমার কথায় কষ্ট পেলে নাকি? বিশ্বাস করো বাবা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। যাই হোক বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি না তোমার সাথে আরে কেটে ভাগ করে নিলাম, বুঝেছো? কি গো, এখনো মন খারাপ করে থাকবে? তাহলে তুমি বরং আমাকে বকো। লোকের কথা শুনে টোনা হাসতে থাকে। পাগলি মেয়ে আমার, আয় মা, কাছে আয়। এভাবে মেয়েকে নিয়ে টোনার দিন কাটছিল। একদিন সুখী পায়রা কাঁদতে কাঁদতে টোনার বাড়িতে চলে আসে। টোনা দাদা, এইদিকে একটু আসো দাদা। আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বাহিরে আসুন দাদা। সুখী পায়রার এমন কান্না জড়ানো কণ্ঠ শুনে টুকি তাড়াতাড়ি বাহিরে চলে আসে। আরে সখী মাঝি যে, কি হয়েছে তোমার? আর তুমি এভাবে কাঁদছো কেন? আর বাবা তো এখন বাসায় নেই। বাবা তো বিচারের কাজে বাইরে গেছে। আর মাসি, তোমার কি সমস্যা হয়েছে? আমাকে বলতে পারো। বাবা আসলে আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। আচ্ছা, তাহলে তোমাকে বলছি সবটা। আসলে আমার স্বামী আমাকে কিছুদিন থেকে বলছে বাবার কাছ থেকে যৌতুকের টাকা আনতে, আর আমি যৌতুকের টাকা আনতে রাজি হইনি বলে ভীষণ মারধর করেছে। আরও বলেছে আমি যদি 2 দিনের মাঝে যৌতুকের টাকা না নিয়ে আসতে পারি তবে নাকি আমায় মেরেই ফেলবে। তুমি কি বলছো মাসি? মেশো তোমাকে মেরেছে? আর মাসি, মেশো কি জানে না নাকি যৌতুক নেয়া আর দেওয়া সমান অপরাধ? এই কথাটা তো আমিই জানি, আর মেশো জানে না। যাই হোক মাসি, তুমি আর এভাবে কেঁদো না। তুমি এখন বাসায় ফিরে যাও। বাবা এলে আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর টোনা বাসায় ফিরলে টুকি সুখীর সব কথা তার বাবাকে খুলে বলে। আর সব কথা শুনে টোনা ভীষণ রেগে যায়। আর এসব সমস্যা সমাধানের জন্য টোনা সুখী পায়রার বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে টুকি একা একা বাসায় না থেকে ঘুরতে বের হয়। আর ঘুরতে ঘুরতে টুকি গহীন জঙ্গলে চলে যায়। আর গহীন জঙ্গলের একটা গাছে খুব সুন্দর একটা ফল দেখতে পায়। ও মা, কি সুন্দর লাল রঙের ফল! আর ফলটাকে দেখে মনে হচ্ছে এটা অনেক রসালো আর সুস্বাদু। আমি এক্ষুনি এই ফলটা খাবো। এসব কথা বলে টুকি ফলটা খেয়ে ফেলে। আর ফলটা খাওয়া শেষ হতেই টুকি আকারে অনেক ছোট হয়ে যায়। আর এ দেখে টুকি ভীষণ ঘাবড়ে যায়। ও মা গো, আমি এত ছোট হয়ে গেলাম কি করে? আশেপাশের গাছগুলোকে দেখছি অনেক বড় হয়ে গেছে। হে উপরওয়ালা, এ আমার কি হয়ে গেল? আমার থেকে তো মনে হয় পিঁপড়েগুলোই অনেক বড়। এ ফল খেয়েই তো আমার এ হাল হলো মনে হচ্ছে। এবার আমার কি হবে? আমাকে তো কেউ সহজে দেখতে পাবে না। এসব কথা ভাবতে ভাবতে টুকি বাসার দিকে ফিরতে থাকে। এদিকে টোনা বাসায় ফিরে টুকিকে কোথাও দেখতে পায় না। আর এ দেখে সে ভীষণ অস্থির হয়ে যায়। আর বাসার সামনে ডালে হতাশ হয়ে বসে পড়ে। আর তখনই ছোট্ট টুকি সেখানে চলে আসে। আর টুকি তার বাবাকে অনেক ডাকতে থাকে।
বাবা, ও বাবা, একটিবার তুমি নিচের দিকে তাকাও। আমি এখানে তোমার পায়ের কাছে। বাবা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না বাবা? নিচে তাকাও বাবা। হঠাৎ এমন ডাক শুনে টোনা তার পায়ের দিকে তাকায়। ছোট্ট টুকিকে দেখে তো টোনা ভীষণ ঘাবড়ে যায়। এরপর টোনা টুকিকে হাতের তালুতে নেয়। এ কি সর্বনাশা কাণ্ড! এসব কি করে হলো রে মা? মা, তুই এত ছোট হয়ে গেলি কি করে? এরপর টুকি টোনাকে সবটা খুলে বলে। সব কথা শুনে তো টোনা ভীষণ চিন্তায় পড়ে যায়। আর মেয়ের চিন্তায় টোনা উদাস হয়ে যায়। আর এভাবেই দুদিন কেটে যায়। আর একদিন টোনা উদাস হয়ে তার বাড়ির পাশে বসেছিল। আর হঠাৎই একটা উল্লু পেঁচা টোনার কাছে চলে আসে। এ কি সর্দার, কি হয়েছে তোমার? তুমি এমন উদাস হয়ে বসে আছো কেন? এমন কি চিন্তা তোমার, বলো তো আমাকে। এরপর টোনা তার চিন্তার কারণ উল্লু পেঁচাকে খুলে বলে। আর এসব কথা শুনে উল্লু পেঁচা বলে, ও, এই ব্যাপার। ধুর সর্দার, তুমি এত ভেবো না তো। আমি জানি এর সমাধান কি। এই জঙ্গল পেরিয়ে মানুষ নদীর তীরে একটা অদ্ভুত কলা গাছ আছে। যে কলা গাছে কলা না, গোলাপ ধরে আছে। ওই গোলাপটা এনে যদি তোমার মেয়ের গায়ে ছোঁয়াতে পারো, তাহলেই তোমার মেয়ে স্বাভাবিক আকারে ফিরে আসবে, বুঝেছো? এসব কথা বলে উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর উল্লু পেঁচার কথা মতো কলা গাছ থেকে গোলাপ আনার জন্য রওনা দেয়। এত দূরের পথ যেতে যেতে টোনা ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়ে। আর সে জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে খাওয়ার জন্য। আর ঠিক তখনই তার সামনে একটা ক্ষুধার্ত শালিক আসে। বড্ড খিদে পেয়েছে। তুমি আমাকে এই ফলগুলো খেতে দেবে গো? আমি দুদিন থেকে যে কিছু খাইনি, আর কোথাও ফল খুঁজে পাচ্ছি না। দেবে খাবার? এরপর টোনা শালিককে ফলগুলো দিয়ে দেয়। এভাবেই গোলাপ আনার পথে টোনা অনেক পরীক্ষার সম্মুখীন হয়। আর সব পরীক্ষায় টোনা সততা আর নিষ্ঠার সাথে উত্তীর্ণ হয়। অবশেষে টোনা সেই নদীর ধারের কলা গাছের সামনে চলে আসে। যাক, অবশেষে আমি এই কলা গাছের সামনেই চলে এলাম। আর সত্যিই তো এই কলা গাছে গোলাপ ধরা আছে। কলা গাছেই গোলাপ, কারণ আমি যে মায়াবী কলা গাছ। যাই হোক, তুই যে আমার কাছে আসার পথে সব পরীক্ষার সম্মুখীন হয়েছিস, সবই আমার সাজানো ছিল। তবে তুই অনেক সৎ, তাই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। এবার এই গোলাপটা নিয়ে যা তো, আর তোর সমস্যার সমাধান কর। এরপর টোনা সেই গোলাপটা নিয়ে বাসায় ফিরে যায়। আর ছোট্ট টুকির শরীরে গোলাপটা ছোঁয়ায়। আর সাথে সাথে টুকি স্বাভাবিক হয়ে যায়, যা দেখে টোনা অনেক খুশি ছিল। এরপর বাবা ও মেয়ে সুখে শান্তিতেই দিন কাটায়। বৈরাতি জঙ্গলে ছোট্ট কুহু তার পিসি কাকলি কাক আর পিসতুতো বোন কুকুর সাথে থাকতো। কুহুর বাবা মা মারা যাওয়ার পর থেকে সে তার পিসি কাকলি কাকের সাথেই থাকছে। কি ব্যাপার কুহু, তোর এখনো কাজ শেষ হয়নি? সেই কখন থেকে তোকে বাসা পরিষ্কার করতে বলছি, তখন থেকে তুই বাসায় পরিষ্কার করছিস কেন? হাতে কি মেহেদি লাগিয়েছিস নাকি? হ্যাঁ, তাই তাড়াতাড়ি কাজ করতে পারতেছিস না? আমার মেয়েটা চোখ তো ঘুমে টলমল করছে। বাসা পরিষ্কার না হলে ও ঘুমাবে কেমনে বলতো? পিসিমা, তুমি রাগ করছো কেন গো? আমি তো বাসা পরিষ্কার করছি। তাই ভালো করে পরিষ্কার না করলে তো তুমি বকাবকি করবে। তাই তো আমি ভালো করে পরিষ্কার করছি। আর বাসা পরিষ্কার হয়ে গেছে। এখন তুমি বোনকে ঘুম পাড়িয়ে দাও, আর কোনো অসুবিধা নেই। এরপর কাকলি কুকুকে ঘুম পাড়িয়ে দেয়। কাকলি সবসময় কুহুকে দিয়ে কাজ করিয়ে নিত। ও মা, দেখো কুহু দিদি আমার কি সর্বনাশ করেছে। আমার এত স্বাদের খেলনাটা কিভাবে ভেঙে ফেলেছে দেখো। কি বলছিস মা? ওই শয়তান কুহু তোর খেলনা ভেঙে দিয়েছে? ও তো খুবই খারাপ কাজ করেছে রে। ও আমার মেয়ের খেলনা ভেঙে দিয়েছে। না, এটা আমি তো কিছুতেই মানতে পারছি না। শয়তান কুহুকে তো এর জন্য শাস্তি পেতেই হবেই তো। কাকলির এসব কথা শেষ হতে না হতেই সেখানে কুহু চলে আসে। আর কুহুকে দেখে তো কাকলি ভীষণ রেগে যায়।
শয়তান কুহু, কি করেছিস এটা তুই? হ্যাঁ, তুই নাকি আমার মেয়ের খেলনাটা ভেঙে দিয়েছিস? হ্যাঁ, না পিসি, তুমি ভুল ভাবছো। আমি ইচ্ছে করে বোনের খেলনা ভাঙিনি। আসলে বেখেয়ালে আমার ডানা লেগে বোনের খেলনাটা পড়ে ভেঙে গিয়েছে। বিশ্বাস করো পিসিমা, আমি ইচ্ছে করে কিছু করিনি। মা মা দিদি মিথ্যে কথা বলছে। মা, দিদি ইচ্ছে করেই আমার খেলনাটা ভেঙে দিয়েছে। এটা যে আমার পছন্দের খেলনা, তাই হয়তো দিদি এই কাজ করেছে। মা, আসলেই তো, এটা আমি ভেবে দেখিনি। শয়তান কুহু, তুই আমার মেয়ের খেলনা ভাঙবি আর আমার সঙ্গে মিথ্যা কথা বলবি? তোকে আমি অনাথ ভেবে আশ্রয় দিয়েছিলাম, আজকাল তুই নাকি আমার বিরুদ্ধে যাচ্ছিস? এসব কথা বলে কাকলি কাক কুহুকে মারতে শুরু করে দেয়। আর অনেক মারধর করার পর কাকলি কাক কুহুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর অসহায় কুহু বাসা থেকে বেরিয়ে জঙ্গলের একটা কোনায় গিয়ে বসে কান্না করতে থাকে। ঠিক তখনই সেই দিক দিয়ে একটা টুনি উড়ে যাচ্ছিল। কুহুকে কাঁদতে দেখে টুনি কুহুর কাছে যায়। কে গো তুমি? কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? বলো আমাকে। জানো, মনের দুঃখ কাউকে বললে মনটা হালকা হয়। টুনির এসব কথা শুনে কুহু টুনিকে সবটা খুলে বলে। আর এসব কথা শুনে টুনির মনে ভীষণ মায়া হয়। কেঁদো না কুহু, তোমার কথাগুলো শুনলে সত্যি অনেক খারাপ লাগলো। তুমি একদম ভেবো না কুহু, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তুমি এখন থেকে আমার বন্ধু হয়ে আমার বাড়িতেই থাকবে। এরপর কুহু টুনির সাথে টুনির বাড়িতে যায়। আর টুনির বাড়ি দেখে তো কুহু ভীষণ খুশি হয়। টুনি বন্ধু, এটাই তোমার বাড়ি? তুমি বাড়িটা তো ভারী সুন্দর। এটা তো বাঁশের বাড়ি মনে হচ্ছে। তা টুনি, তুমি কি তোমার বাঁশের বাড়িতে একাই থাকো নাকি? হ্যাঁ গো কুহু, এটা আমার বাসের বাড়ি। আর এ বাড়িতে আমি একাই থাকি। আসলে কুহু, আমি অনাথ। আমার মা বাবা অনেক আগেই মারা গেছে। আর আমার বাবা মা মারা যাওয়ার পর আমি ভীষণ অসহায় হয়ে যাই। আর তারপর অনেক কষ্টে এই ছোট্ট বাঁশের বাড়িটা বানাই। আর এখানেই একা থাকতে শুরু করি। আর অনেক কষ্টে নিজের খাবার জোগাড় করে খাই। হায় হায় রে, তুমি তো তোমার অনেক কষ্ট। তবে আর কষ্ট পেও না বন্ধু। আমি তো তোমার বন্ধু হয়ে গেছি, তাই এখন থেকে আমি তোমার সাথে থাকবো। দুই বন্ধু মিলে সুখে দুঃখে পাশাপাশি খুব ভালো থাকবো। আর দুজনে দুঃখগুলো ভাগাভাগি করে নেব। এরপর থেকে কুহু টুনির বাসের বাড়িতে থাকতে শুরু করে। আর দুই বন্ধু সুখেই দিন কাটাচ্ছিল। একদিন টুনি আর কুহু খাবার জোগাড় করার জন্য জঙ্গলে ঘুরছিল। হঠাৎ কুহু দেখে কুক্কু তার পায়ে আঘাত পেয়ে মাটিতে অসহায় হয়ে পড়ে আছে। এ দেখে কুহু তাড়াতাড়ি করে কুক্কুর কাছে যায়। কি হয়েছে বোন তোর? আর তুই পায়ে এভাবে আঘাত পেলি কি করে? তোর পা দিয়ে তো রক্ত ঝরছে। যাকে তুই একটু বস, আমি তোর পা থেকে রক্ত বন্ধ করার ব্যবস্থা করছি। এ কথা বলে কুহু জঙ্গল থেকে কিছু জড়িবটি নিয়ে আসে আর কুক্কুর ক্ষতস্থানে লাগিয়ে দেয়। আর সাথে সাথে কুক্কুর পায়ের রক্ত পড়া বন্ধ হয়। আর কুহু কুক্কুকে নিয়ে কাকলির কাছে আসে। কি রে শয়তান কুহু, তুই আবার আমার বাড়িতে এসেছিস? আর মা কুহু, তোর পায়ে কি হয়েছে? আর বাজে কুহু, তুই আমার মেয়ের সঙ্গে কি করেছিস? বল বল আমাকে। না না মা, তুমি ভুল করছো। দিদি আমাকে কিচ্ছু করেনি, বরং দিদি তো আমাকে সাহায্য করেছে। আমি আহত অবস্থায় পড়েছিলাম, আর দিদি তো আমার ক্ষত সারিয়ে দিয়ে আমাকে বাড়ি নিয়ে এসেছে। তুমি দিদিকে আর ভুল বুঝো না মা। আর দিদি, তুমি আমাদের সাথে থাকতে আমরা তোমাকে কত অপমান করেছি। দয়া করে তুমি আমাদের ক্ষমা করে দাও দিদি। তুই এসব কি বলছিস মা?
কুহু তোর এত বড় উপকার করেছে। আমিও না জেনে কুহুকে কত কথা শোনালাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মা। তুই তোর এই হতভাগা পিসিকে ক্ষমা করে দে রে মা। আর মা শোন, আজ থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি, কেমন? না পিসিমা, তুমি কিচ্ছু করনি। তুমি এভাবে বলো না। তোমার এসব দুর্ব্যবহারের কথা আমার আর মনে নেই। আমি সব ভুলে গেছি। আর পিসিমা, আমি তোমাদের সাথে থাকতে পারবো না। আমি যে আমার টনি বন্ধুকে পেয়েছি, আমি সব সময় ওর সাথে থাকবো। আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না। তবে আমি চলি পিসিমা। এরপর কুহু তার টুনি বন্ধুর পাশের বাড়িতে ফিরে যায় আর সেখানে তার বন্ধুর বাড়িতে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শৌখিনীকে নিয়ে থাকতো পার্বতীর কন্যা লালি। একটা বাছুর হলেও শৌখিনী ছিল একটা সাপ। আর শৌখিনীকে নিয়েছিল যত মুশকিল। শৌখিনীকে তো পাড়া প্রতিবেশীরা কেউ পছন্দ করতো না, সাথে লালিও খুব একটা সহ্য করতে পারছিল না। বাবা, ভালোই তো মা, আমি সেই কখন থেকে দুধ খাই না, আর সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। আর তুমি দিদিকে দুধ খাওয়াচ্ছ, আমি তো বুঝতেই পারি না আমি সন্তান নাকি আমি তো এসবের কিছুই বুঝতে পারি না। আমি তোমার সন্তান নাকি দিদি তোমার সন্তান? একি লালি, তুই এসব কি কথা বলছিস? মেয়েটা এইমাত্র দুধ খেতে আসলো, আর তুই এসব উল্টাপাল্টা কথা বলছিস? থাক মা, ওকে আর বকো না। ওই এসেই আমাকে দুধ খেতে দেখেছে তো, তাই হয়তো রেগে গেছে। আর বোন হয়তো অনেক ক্ষুধার্ত। তুমি বোনকে খেতে দাও মা। ভালোই তো সাধু সাজতে পারিস দিদি, আর সাথে তুই অনেক চালাকও বটে। তুই মায়ের সামনেও ভালো থাকবি আর আমাকে উদারতা দেখাবি। তোকে দেখলে আমি মাঝে মধ্যে অনেক অবাক হয়ে যাই। আর তুই এত নাটক কিভাবে করতে পারিস রে? এসব কথা কি বলতে শুরু করলি রে লালি তুই? আর তোর মুখে দেখি এসব কথা বলতে একটু আটকায় না। তুই কি তাড়াতাড়ি খেয়ে নিবি নাকি আমি আমার কাজে যাব, কোনটা? হ্যাঁ মা, এখন তো তোমার কত কাজই হবে। আসলে তুমি আমাকে ভালোই বাসো না। তোমার সব ভালোবাসা তো দিদির জন্য, তবে আর আমাকে খেতে হবে না। আমি না হয় ঘাস খেয়েই থাকবো, তুমি থাকো তোমার সব কন্যাকে নিয়ে। এসব বলে লালি রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। আর গাভীও কাজে চলে যায়। আর শৌখিনী এসব কথা শুনে অনেক কান্না করে। আর এভাবেই অনেক কষ্টে শৌখিনীর দিন কাটছিল। না, এভাবে আর কাজ হবে না মিষ্টি দিদি। দেখো গাভীর দুই কন্যা কিভাবে খোলামেলা চলাফেরা করছে। লালিকে নিয়ে আমার কোনো ভয় না থাকলেও ওই শৌখিনীকে নিয়ে আমার অনেক ভয় হয়। না জানি কখন কাকে দংশন করে, তবে তো মৃত্যু একেবারে অনিবার্য। কি আর হবে দিদি বলো? টনি চলে যাওয়ার পর তো ওর গাভী পার্বতী আর পার্বতীর দুই কন্যাকে তাড়ানোর জন্য তো অনেক চেষ্টাই করেছি, আর তাতে কোনো কি লাভ হয়েছে বলো? আর আমি বলি কি সুখী, শৌখিনী এতদিন যখন আমাদের কোনো ক্ষতি করেনি, তবে আর সে আমাদের কোনো ক্ষতি করবেও না। মিষ্টি টিয়ের কথা শেষ হতে না হতেই শৌখিনী সেখানে চলে আসে। আর শৌখিনীকে দেখে সুখী পায়রা রেগে বলতে থাকে, এই শৌখিনী, এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, চলে যাও বলছি, চলে যাও বলছি এখান থেকে। তোর মতো সাপকে বিশ্বাস করতে নেই বাবু। তুই যখন তখন আমাদেরকে দংশন করতে পারিস। এভাবে কেন বলছো? আমি তো সেই অনেক আগে থেকেই জঙ্গলে আছি। আমি কি কখনো কারো কোনো ক্ষতি করেছি, নাকি তোমাদের কোনো ক্ষতি করেছি যে আমাকে দেখলেই তোমরা দূর দূর করে তাড়িয়ে দাও? না, এর সাথে ভালো ব্যবহার করে কোনো লাভই হবে না। ভালোভাবে যেতে বললাম তো। আমার কথা তোর কানে গেল না তাই না? তবে দেখ এবার মজা দেখ। এসব কথা বলে সুখী পায়রা একটা লাঠি নেয়, আর লাঠি দিয়ে শৌখিনীকে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর দূর থেকে দাঁড়িয়ে লালি এসব কাণ্ড দেখে অনেক খুশি হয়।
উচিত শিক্ষা হয়েছে ওর এভাবে মার খাওয়া দরকার। একটা সাপ হয়ে কি না আমার আর আমার মায়ের মাঝে দূরত্ব সৃষ্টি করছে। আমার জায়গায় ওই ভাগ বসিয়েছে, আর আমার মাও কি না ওকে আমার থেকে বেশি ভালোবাসে। তাই আমি চাই ওই এভাবে পাখিদের হাতে মার খেয়ে মরুক। এসব বলে সে সেখান থেকে চলে যায় আর শৌখিনী বাড়িতে চলে আসে। কি হয়েছে রে মা, তুই এভাবে চোখের জল ফেলছিস কেন? আর তোর লেজটাই বা এমন লাল হয়েছে কেন? বল আমাকে, তোকে কি কেউ মেরেছে নাকি রে মা? আমি আর এভাবে পারছি না মা, আমি তো সাপ বলে সকলে আমাকে মারধর করে, আমাকে অনেক ভয় পায়। এমন সাপ হয়ে আমি আর থাকতে পারছি না, এর থেকে যে মৃত্যু অনেক ভালো মা। চুপ কর শৌখিনী, চুপ কর, এমন কথা আর কখনো তুই বলবি না। আর মাত্র কদিন তো, একটু সবুর কর মা। আর আমি তোকে হারাতে চাই না রে মা, তুই একটু ধৈর্য ধর। আর কিছুদিন পরেই তো চন্দ্র পূর্ণিমা। এসব কথা বলে পার্বতী শৌখিনীকে সান্ত্বনা দিতে থাকে। আর তখনই সেখানে লালি চলে আসে আর সে বলে, বাহ, মা মেয়ে মিলে কি একা কান্না শুরু করেছো? হ্যাঁ লালি, মুখ সামলে কথা বল। আর আজকাল তুই অনেক বেশি কথা বলছিস, এত বেশি কথা বললে না মুখ ভেঙে দেব। মা, তুমি আবার বোনের সাথে রাগারাগি করছো? আমি না তোমাকে বলেছি তুমি ওর সঙ্গে রাগারাগি করবে না? ও এখনো ছোট, ওকে এসবের কিছু বোঝে বলো? ভাগ্য তো খারাপ আমারই। এসব কথা বলে শৌখিনী সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে শৌখিনী ঘরবন্দি হয়ে থাকতো। শৌখিনী ঘর থেকে বের হতো না। আর এসব দেখে পার্বতীরও অনেক মন খারাপ হতো। আর এভাবেই যাচ্ছিল দিন। দেখতে দেখতে চন্দ্র পূর্ণিমার রাত চলে আসে আর পার্বতী তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক বাবা, আপনি তো সবটাই জানেন। আমি আর শৌখিনী এতদিন ধরে এই রাতটার জন্য অপেক্ষা করছি। তবে আর দেরি করবেন না তান্ত্রিক বাবা, আপনি যজ্ঞ শুরু করে দিন। এই চন্দ্র পূর্ণিমার রাতে যজ্ঞ করে মন্ত্রপুত জল ছেটালেই যে শৌখিনী অভিশাপ মুক্ত হবে বাবা। পার্বতীর কথা মতো তান্ত্রিক যজ্ঞের আয়োজন শুরু করে। আর তখনই সেখানে লালি চলে আসে। আর সে কিছু বুঝতে না পেরে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। আর মন্ত্র শেষ করে তান্ত্রিক মন্ত্রভূত জল শৌখিনীর গায়ে ছেটায়। আর মুহূর্তে শৌখিনী সাপ থেকে একটা টুনি ছানায় পরিণত হয়। মা, আমার অভিশাপ কেটে গেছে মা, দেখো আমি পুনরায় পাখি হয়ে গেছি। আজ আমি ভীষণ খুশি মা। মা, এসব আমি কি দেখছি? দিদি কোনো সাপ নয়, দিদি একটা পাখি। আর দিদি এসব কি বলছে? আর কিসের অভিশাপে দিদি সাপ হয়েছিল? সে খুবই দুঃখের কথা রে মা। আমি আমার মালকিন টুনি দিদির সাথে থাকতাম। আর দিদি টুনিকে জন্ম দেওয়ার সময় মারা যায়। আর মৃত্যুর সময় দিদি আমাকে টুনটুনের দায়িত্ব দিয়ে গিয়েছিল, যাতে আমি টুনটুনকে সন্তানের মতো বড় করি। আর আমিও টুনটুনকে আপন করে নিয়েছিলাম। কিন্তু হঠাৎই তুই আমার গর্ভে চলে আসিস। তারপর তোকে আর আমাকে বাঁচাতে গিয়ে টুনটুন অভিশপ্ত হয় আর এমন সাপে পরিণত হয় রে মা। আর তারপর সেই সাপকে নিয়ে তোর মা আমার কাছে আসে। আর আমি এর উপায় খুঁজতে থাকি। অনেক চেষ্টার পর জানতে পারি শুধুমাত্র এই পূর্ণিমার রাতেই এই অভিশাপ কাটানো যাবে। যাক পার্বতী, টুনটুনের অভিশাপটা কেটে গেছে, এবার আমি চলি। এরপর তান্ত্রিক চলে যায় আর লালিও নিজের ভুল বুঝতে পারে। আর এরপর ওরা বাড়িতে চলে যায়। আর এরপর থেকে ওরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।